হ্যাঁ, সত্যি প্রকাশ সেদিন একটু আশ্চর্যই হয়ে গিয়েছিল। তাই এ সামলাতে না পেরে দিদিকে বেশ কয়েকটা কথা শুনিয়ে দিয়েছিল। তা তো শোনাবেই, তা শোনাবে না? আসলে প্রকাশেরা সবাইকে নিজেদের মতো বিচার করত। তারা ভাবত তার যেমন চরিত্র, বোধহয় আশেপাশে তার সঙ্গে যারা থাকে তাদেরও তেমনই চরিত্র। কিন্তু এমনটা তো হয় না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ধারণা থাকে, নিজস্ব একটা চাহিদা থাকে, নিজস্ব একটা মতামত থাকে, আর সেই মতামত নিয়ে যে যার মতো বড় হতে চায়। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্বে কি আছে। হ্যাঁ, সেদিন প্রকাশ তার দিদিকে বেশ কয়েকটা কথা শুনিয়েছিল। কি অদ্ভুত ছেলেই না পেটে ধরেছিলে তুমি দিদি। ধিক তোমার ছেলেকে, ধিক। আমি এতদিন ধরে চেষ্টা করেও ওকে মানুষ করতে পারলুম না। আমারই লজ্জা হচ্ছে, বুঝলে দিদি, লজ্জা আমারই হচ্ছে। অথচ অত সুন্দরী দেখে একটা বউ এনে দিলুম। আমি জানতুম আগুনের পাশে ঘি রাখলে ঘি গলে জল হয়ে যায়। এই যে দেখছি একেবারে আইস, একেবারে বরফ। প্রীতি তখনও যেন নিজের মনে কি ভাবছিল, বলে, আমার মনে হয় ওর বিয়েটা না দিলেই ভালো হতো রে। ও তখন আপত্তিও করেছিল। কেন যে আমি অত জোর করে জবরদস্তি করলুম ওর সঙ্গে, কি জানি। মা হয়ে ওর ভালো করলুম নাকি মন্দ করলুম। আর তাছাড়াও পরের বাড়ির একটা নিরপরাধ মেয়ের জীবনটাও মাঝখান থেকে বোধহয় নষ্ট করে দিলুম। প্রকাশ সান্ত্বনা দিলে, বলে, এসো এসো, তুমি ওসব নিয়ে আর ভেবো না। তোমারও তো আবার কথায় কথায় বুক ধরফর করে। তুমি আর ভেবো না, ও আমি সবই ঠিক করে দেব। আমাকে দেখছি সেই মাদুলিই আনতে হবে। সত্যি প্রীতির বুকটার কাছে তখন কেমন যেন ব্যথায় টনটন করছিল। এরকমটা প্রায়ই হয় প্রীতির, একটু অনিয়ম হলেই এরকম হয়। বিয়ের হাঙ্গামে কতদিন ধরে ভালো করে ঘুম হয়নি, তার উপর আবার বিয়ের হাঙ্গামা চুকে যাবার পরেও অনিয়ম চলছে। হাটের আর কি দোষ। প্রীতি বললে, ওরে, ভোর হয়ে এসেছে, এবার তুই শেকলটা খুলে দে, আর খোকাকে কষ্ট দিস নে। প্রকাশও বুঝলো আর দরজায় শেকল দিয়ে রেখে কোনো লাভ নেই, বললে, তাহলে খুলে দিই? হ্যাঁ, খুলে দে। প্রকাশ বাইরে থেকে চেঁচিয়ে সদার নাম ধরে ডাকলে, সদা, সদা। এই বলে শব্দ করে শেকলটা খুলে দিলে, আর খানিক পরেই ভেতর থেকে নিঃশব্দে দরজাটা খুলে বেরিয়ে এলো সদানন্দ। প্রকাশ মামা সামনেই দাঁড়িয়েছিল। সদানন্দ তার দিকে একবার চেয়ে দেখে মুখ ফিরিয়ে নিলে। তারপর প্রকাশ মামাকে পাশ কাটিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। প্রকাশ মামা তাকে গিয়ে ধরলে, বললে, কিরে, এত সকালে উঠে পড়লি যে? তুই কি ঘুমোসনি নাকি? তাকে দেখে মনে হলো সদানন্দ যেন রাগে ফুলছে। প্রকাশ মামার কথায় কান না দিয়ে যেদিকে যাচ্ছিল সেই দিকেই চলতে লাগলো। প্রকাশ মামা সদানন্দের সামনে গিয়ে তার রাস্তাটা আটকে দাঁড়ালো। কিরে, তুই কি আমার সঙ্গে কথাই বলবি না ঠিক করেছিস নাকি? আমার উপর রাগ করলি কেন? আমি কি করলুম তোর? সদানন্দ বললে, তুমি ছাড়ো আমাকে। প্রকাশ মামা বললে, তা ছাড়বো না তো কি আমি তোকে ধরে রাখবো? কিন্তু কি হলো তোর? আমাকে বলবি তো কি হলো? সদানন্দ বললে, তুমি কেন মিছিমিছি আমাকে বিরক্ত করছো প্রকাশ মামা? আমার শরীরটা খারাপ, আমার এখন কিছুই ভালো লাগছে না। প্রকাশ মামা সদানন্দের সঙ্গে সঙ্গে চলতে চলতে বললে, কেন রে, শরীর খারাপ কেন? রাত্রিরে ঘুম হয়নি? সদানন্দ রেগে উঠল, বললে, তোমরা কি আমাকে পাগল করতে চাও প্রকাশ মামা? আমাকে কি তোমরা মেরে ফেলতে চাও? কি পেয়েছ আমাকে তোমরা? আমি কি পাগল? প্রকাশ মামা বললে, দূর,
তুই কেন পাগল হতে যাবি? তুই যা কাণ্ড করছিস তাতে আমাদেরই পাগল করে ছাড়বি। সদানন্দ বললে, তার চেয়ে তোমরা আমাকে ছেড়ে দাও প্রকাশ মামা। আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাই। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। প্রকাশ মামা সদানন্দের পিঠে হাত বুলোতে বুলোতে বললে, না না না, অমন কাজটা তুই করিস নে রে সদা। তুই লেখাপড়া জানা ছেলে, তুই পাগলামি করিস নে। কি হয়েছে তুই বল না আমাকে। সদানন্দ রেগে গেল, বললে, কাকে কি বলবো আর কতবার বলবো? কেউ যদি আমার কথা না শোনে আমি কি করব? কেন তুমি আমাকে বিয়ে করতে বললে প্রকাশ মামা? কেন আমাকে তোমরা মিছিমিছি ধাপ্পা দিলে? কেন তোমরা আমার কথা রাখলে না? কেন কেন তোমরা কালীগঞ্জের বউয়ের এমন সর্বনাশ করলে? কেন তোমরা তাকে তার 10,000 টাকাটা দিলে না? কেন কেন দিলে না বলো? কেন? প্রকাশ মামা বললে, কেন টাকা দিলে না সে তো তোর দাদু জানে। তোর বউ কি দোষ করলে? আর তোর দাদুর দোষের জন্য তুই তাই বলে বউয়ের ওপর প্রতিশোধ নিবি? ওদিকে প্রীতি তাড়াতাড়ি খোকার ঘরে ঢুকে পড়েছে। ভেতরে ঢুকেই ডাকলে, বৌমা। নয়নতারা তখনও খাটের কোণের দিকে ঠাই সেই একইভাবে বসেছিল। শাশুড়ির গলার শব্দে তার ঘুমটাটা যেন একটুখানি কেঁপে উঠল, কিন্তু তখনই সে নিজেকে সামলে নিয়েছে। শাশুড়ি যখন সামনে এসে দাঁড়ালো তখন চোখের জলে সব কিছু ঝাপসা হয়ে গিয়েছে। শাশুড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলে, কি বৌমা, কাঁদছ যে? কি হয়েছে তোমার? নয়নতারা তার মাথাটা আরও নিচু করে নিলে, যেন পোড়া মুখটা দেখাতেও তার লজ্জা হচ্ছিল। শাশুড়ি আবার বৌমাকে জিজ্ঞেস করলে, কি হলো, কথা বলছো না যে? আজ তো খোকা রাত্রিরে ছিল তোমার ঘরে, আজ তো আর পালিয়ে যায়নি। নয়নতারা তবুও মুখ দিয়ে কোনো কথাই বের করল না। তার মাথাটা যেন আরও নিচু হয়ে গেল। প্রীতি এবার নয়নতারার চিবুকে হাত দিয়ে তার মুখটা নিজের দিকে তুলে ধরলে। নয়নতারার সঙ্গে সঙ্গে লজ্জায়, ঘেন্নায়, অপমানে চোখ দুটো বুজিয়ে ফেলেছে। কিন্তু চোখ বুঝলেই কি আর চোখের জলকে আটকানো যায়? সেটা তখন অজর ধারায় গাল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করল। প্রীতি বললে, আমার কথার জবাব দাও বৌমা। আমি জানতে চাইছি, আজকে খোকা তোমায় কি বললে? তোমার সঙ্গে কি কোনো কথা বলেছে সে? নয়নতারা মুখে কিছুই বললে না, শুধু ঘাড় নেড়ে জানালে, না। কোনো কথা বলেনি? না। তাহলে সমস্ত রাত ঘুমিয়ে কাটালে? না। সমস্ত রাত জেগেছিলে? বলো, জবাব দাও। দুজনে জেগে কাটালে অথচ দুজনের মধ্যে কোনো কথাই হলো না? তা সেই জন্যই বুঝি তোমার চোখ দুটো এত ফুলে উঠেছে? একে রাত জাগা, তার ওপর সমস্ত রাত কেঁদেছ, তা চোখ তো ফুলবেই। তারপর এই সমস্যার কি সমাধান করবে তা ভেবে না পেয়ে প্রীতি বললে, তাহলে তুমি এখন একটু শুয়ে পড়ো বৌমা, একটু ঘুমাবার চেষ্টা করো। ভোর হয়ে এসেছে। আমি বরং বাসি কাপড়টা বদলে তোমার জন্য একটু দুধ গরম করে আনতে বলি। বলেই প্রীতি চলে যাচ্ছিল। নয়নতারা এইবার কথা বললে, মা। কি বৌমা, কিছু বলবে? কি বলতে যাচ্ছিলে বলো? নয়নতারা আধফোঁটা গলায় বললে, আমাকে বাবার কাছে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে দিন। প্রীতি স্তম্ভিত হয়ে গেল বৌমার প্রস্তাব শুনে। বললে, ছি বৌমা, অমন কথা বলতে নেই। লোকে কি বলবে? তাতে তোমারও নিন্দে হবে, আর তোমার শ্বশুর বাড়িরও নিন্দে হবে। লোকে বলবে চৌধুরী মশাই এমন বউ করেছিল যে সে শ্বশুর শাশুড়িকে মানিয়ে চলতেই পারলে না। আর তোমার বাবার কথাটা তো একবার ভাবো। সবে তিনি এত বড় একটা শোক সামলে উঠেছেন, আর এরপর যদি শোনেন যে তোমারও কপাল ভেঙেছে, তাহলে কি নিয়ে বাঁচবেন তিনি?
নয়নতারা কথাগুলো মন দিয়ে শুনল, কোনো কিছুই উত্তর দিলে না। প্রীতি বললে, তার চেয়ে তুমি আর কটা দিন সহ্য করো, দেখি আমি কি করতে পারি। আমাকে একটু ভাবতে সময় দাও। হঠাৎই নয়নতারা জিজ্ঞেস করলে, কিন্তু আমি কি অন্যায় করেছি মা? কি এমন অন্যায় করেছি যে আমাকে এত শাস্তি পেতে হবে? আমাকে তো আপনারাই দেখে শুনে পছন্দ করে বউ করে এনেছেন। আমি তো নিজের থেকে চেয়েছি আপনাদের বাড়ি আসিনি যে এমন করে তার প্রতিশোধ নেবেন আপনারা আমার ওপর। এই বলতে বলতে নয়নতারা যেন ভেঙে পড়ল কান্নায়। মনের জ্বালায় হয়তো আরও অনেক কিছুই সে বলে বসত, কিন্তু বলতে গিয়েও তার গলাটা কথার মাঝখানে বুঝে এলো। প্রীতি নয়নতারার পিঠে হাত বোলাতে বোলাতে বললে, দোষ তুমি কেন করতে যাবে বৌমা? সব দোষ তো আমার আর আমার ছেলের। আমরাই তো সব দোষ করেছি। আমার ছেলে বিয়ে করতে চায়নি, তবুও জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। তা তুমি তার জন্য ভেবো না বৌমা। প্রথম প্রথম অনেক ছেলেই বিয়ে করতে চায় না, কিন্তু শেষকালে তো সবই ঠিক হয়ে যায় বলো। তখন আবার ছেলে মেয়ে হয়ে ঘর একেবারে ভরে যায়। এরকমটা তো অনেক দেখেছি আমি। আমাদের সুলতানপুরেই আমি কত দেখেছি। কিন্তু তুমি যেন আবার এই নিয়ে সাত কান করো না। কথাটা যদি একবার পাড়ার লোকের কানে যায় তাহলে আর রক্ষে থাকবে না। তখন গায়ে এইসব নিয়ে ঢিঢি পড়ে যাবে একেবারে। হঠাৎই বাইরে থেকে ডাক এলো, বৌদি। প্রীতি বললে, ওই যে গৌরী ডাকছে, এখনই বিষ্টুর মা রান্নাঘরে ঢুকবে। গৌরী ভাঁড়ারের চাবি চাইতে এসেছে। আমি এক্ষুনি আসছি। উনুনে আগুন দিলে তোমার জন্য একটু গরম দুধ নিয়ে আসছি। সারা রাত জেগে আছো, শরীরটা একটু সুস্থ হবে কেমন? এই বলেই বাইরে চলে গেল প্রীতি। কিন্তু সেই দিন থেকেই যেন শনির দৃষ্টি পড়ল চৌধুরী বংশের ওপর। সেই যেদিন কালীগঞ্জের বউ এসেছিল নতুন বউয়ের মুখ দেখতে, সেই দিন থেকে রানাঘাট থেকে লোক এসে খবর দিয়ে গেল যে উকিলবাবু খবর দিয়েছেন কোর্টে আর একটা মামলা উঠেছে, চৌধুরী মশাইকে একবার সেইখানে যেতে হবে। তা জমি জমা থাকলে অবশ্য মামলা মোকদ্দমাও থাকবে, কিন্তু কথাটা তা নয়। এটা বড় জটিল মামলা। উকিলবাবুর চিঠিটা দুদিন আগেই এসেছে। চৌধুরী মশাই ভেবেছিলেন বৌমা কেষ্টনগর থেকে আসার পর ছেলের কী মতিগতি হয় তা দেখে নিশ্চিন্ত হয়ে তিনি রানাঘাটে যাবেন। বাবাজিকেও তাই বলেছিলেন, আর বাবাজিও বলেছিলেন, তুই নিশ্চিন্তেই থাক, আমি তো রইলুম, আমি সব ঠিক করে দেব। চৌধুরী মশাই বলেছিলেন, কিন্তু আপনার দিগবন্ধনের তো কিছু ফল দেখে না গেলে বড় ভয় করছে বাবাজি। জানেনই তো, ও আমার ওই একমাত্র সন্তান, ওই একটাই ছেলে আমার। যদি কিছু উল্টো ফল হয় তখন বড় মুশকিল হয়ে পড়বে। এখনো পর্যন্ত বাবাকে কিছুই বলা হয়নি। না বলেছিস ভালোই করেছিস, গুহ্য কথা কাউকে বলতে নেই। তা আগের দিনই এসব নিয়ে কথা হয়ে গিয়েছে। পরের দিন যখন ঘুম থেকে উঠলেন তখন দেখলেন বেশ বেলা হয়ে গিয়েছে। তিনি মস্ত বড় বিছানায় একলাই শুয়ে আছে, পাশে কেউ নেই। ধর্মর করে বিছানা থেকে উঠে পড়লেন এবং ঘরের বাইরে এসে দেখলেন ভেতর বাড়িতে সেই দিনকার কাজকর্ম সব শুরু হয়ে গিয়েছে। গৃহিণীর দেখা পাবার জন্য একবার রান্না বাড়ির দিকে উঁকি দিলেন, কিন্তু সেখানে তিনি নেই। কি করবেন বুঝতে পারছিলেন না, ফিরেই যাচ্ছিলেন। তারপর চলে গেলেন কুঁয়োতলার দিকে। কদিন আগে বাড়িতে বিয়ে বাড়ি হয়েছে। বড় বড় গর্ত খুঁড়ে ভিয়েনের উনুন তৈরি হয়েছিল। সেই উনুন আর কাজে লাগবে না। পোড়ামাটির ঢেলা তখনও জমা হয়ে রয়েছে সেইখানে। কুয়োতলার পাশে মুখ হাত পা ধোবার বড় বড় মাটির জালা রাখা ছিল। সেখান থেকে জল নিলেন। একটু পরেই রোজকার কাজকর্ম শুরু হয়ে যাবে। আর তারপর আসবে কৃষাণ, কয়াল, প্রজাপাঠক। তখন চৌধুরীদের বারবারই একেবারে গম গম করে উঠবে।
বিধু কয়ালের ছেলে শশী কয়াল সেই নিয়ম মতো সর্ষে ঝাড়তে বসবে। মাঠ থেকে সর্ষের গাছগুলো এনে গোবর দেয়া উঠোনের ওপর ছড়িয়ে রাখবে। গোজগোজ শুকনো সর্ষে গাছের আঁটি, সেগুলোকে ঝাড়তে হবে, মারতে হবে। তারপর দাঁড়িপাল্লায় ওজন করে মেপে মেপে মড়াইতে তুলবে। রজবালিও আসবে দামড়া দুটো তদারক করতে। তাদের খাওয়ানো, তাদের সেবা শুশ্রূষার ভার তার উপর। তারপর যেদিন চৌধুরী মশাই সদরে যাবেন, সেদিন ভোরবেলা থেকেই গরুর গাড়ির চাকায় তেল মাখাবে, গাড়ির ছইটা ঝাড়বে, মুছবে, পাতবার শতরঞ্জিটা পুকুরে নিয়ে গিয়ে কেচে রোদে শুকোতে দেবে। শুধু শশী কয়াল রজবালি নয়, হাজারটা লোকের হাজার রকমের কাজের বরাদ্দ। সবাই কাজ করছে কিনা তার তদারক করার কাজ চৌধুরী মশাইয়ের। আর এই এতগুলো লোক ঠিকমতো কাজ করলেই তবেই চৌধুরী বংশের সংসার যন্ত্রের চাকার নিয়ম করে ঘুরবে। তা গৌরী তখন রান্নাবাড়ির দিক থেকেই আসছিল। তারও সকালবেলা থেকে কোনো ফুরসত নেই। চৌধুরী মশাইকে ভেতর বাড়িতে আসতে দেখে একটু পাস দিচ্ছিল। চৌধুরী মশাই তাকে দেখে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর বৌদি কোথায়? প্রীতিও ঠিক সেই সময় ছেলের ঘর থেকে দুধের বাটি হাতে নিয়ে এইদিকে আসছিল। বললে, কি হলো, ঘুম থেকে উঠে পড়েছ? চৌধুরী মশাই কাছে এগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, তা বৌমার কি খবর? প্রীতি বললে, এই তো বৌমার কাছ থেকেই আসছি, একটু গরম দুধ খাইয়ে এলুম। আর খোকা, খোকা কোথায়? প্রীতি বললে, সারা রাত নাক ডাকিয়ে ঘুমিয়ে এখন তোমার খোকার কথা মনে পড়ল। চৌধুরী মশাই বললেন, কি জানি কেন, কালকে খুব ঘুম পেয়ে গিয়েছিল আমার, আর কেন যে এত ঘুমিয়ে পড়লুম হঠাৎ কে জানে। প্রীতি বললে, কবে তুমি ঘুমোও না বলো তো? তুমি তো চিরকালই বিছানায় শুলেই নাক ডাকাও। তোমার মতন অমন ঘুম হলে আমি তো বেঁচে যেতুম। সরো, আমার কাজ আছে। চৌধুরী মশাই বললেন, কাজ তো আমারও আছে, কিন্তু কালকে কি হলো সেটা তো আমাকে বললেন না। খোকাকে তো শেকল দিয়ে গিয়েছিল বাইরে থেকে, তা শেষকালে প্রকাশ শেকল খুলে দিয়েছিল নাকি? প্রীতি বললে, এখন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে অত কথা বলবার আমার সময় নেই, বলছি যে আমার কাজ আছে। চৌধুরী মশাই বললেন, তা কাজ কি আমার নেই? আমাকে আবার একবার রানাঘাটে যেতে হবে, উকিলবাবুর জরুরি চিঠি আছে। তা তাই বলে আমার কথা জবাব দিতে আর কতক্ষণ সময় লাগে? জবাব দেবে না সেটা বলো। প্রীতি বললে, তা তোমার কথা জবাব দিতে গেলে আমার সংসার চলবে? আর জবাব দিয়ে বা কী করব? তোমাকে দিয়ে তো আমার কাজের কোনো সুরাহা হবে না। তার মানে? এই যেমন তোমার সংসার তেমন তো আমারও সংসার। এই সংসারের ভালো মন্দ কি আমি ভাবি না? প্রীতি বললে, অত চেঁচিও না। একে তো লজ্জায় আমার বৌমার কাছে মাথা হেঁট হয়ে গেছে, তার উপর তুমি আমার মাথাটা আর হেঁট করে দিও না। আমি বললে সারা রাত ঘুমোইনি, এমনিতেই আমার বুকটা ধড়ফড় করছে, তার উপর তোমার বাক্যবান আমি আর সইতে পারছি না। চৌধুরী মশাই বললেন, তা তোমার শরীরের কথা ভেবেই তো আমি জিজ্ঞেস করছি যে কাল রাত্রিরে কি হলো। তা তুমিও তো মেজাজ গরম করবে জানলে আর ভেতর বাড়িতে আসতুম না। প্রীতি বললে, আমার শরীরের জন্য যেন ভেবে ভেবে তোমার ঘুম হচ্ছে না। আচ্ছা বেশ, আমার কথা বিশ্বাস না করলে আমি নাচার, কিন্তু এখনই তো বাবাজির কাছে যাব, যখন তিনি জিজ্ঞেস করবেন তখন তো কিছু বলতে হবে তাকে। প্রীতি বললে, তার মন তোরে কোনো কাজ হয়নি, আর কাজ হবেও না। কেন কাজ হয়নি কেন? তা কাজ হলে আমার এই হেনস্থা হতো? এই সকালবেলা বৌমাকে গিয়ে গরম দুধ খাইয়ে আসি? কোথায় বউ আমার সেবা করবে তা না, আমি বউয়ের সেবা করে করে মরছি। তা আমারও যেমন কপাল। চৌধুরী মশাই বললেন, তা প্রকাশ কি ঘরে শেকল খুলে দিয়েছিল রাত্রির বেলা?
খোকা পালিয়ে গেল কি করে? প্রীতি বললে, শেকল কেন খুলে দেবে? ঘরের মধ্যেই দুজনে মুখ ফিরিয়ে বসে রাত কাটিয়েছে। সমস্ত রাত? হ্যাঁ, সমস্ত রাত। সেটা তো জানতে পেরেই আমার এত হেনস্থা। এমন ছেলে আমি বাপের জন্মে কখনো দেখিনি। বৌমা তো তাই বলছিল যে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে। কেন? তা বৌমারই বা দোষটা কি? তোমার ছেলে অমন করে তাকে অপমান করবে, তার দিকে ফিরেও তাকাবে না, তাকে দেখলেই ঘর ছেড়ে পালিয়ে যাবে, এক ঘরে থাকলেও অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকবে, তাতে তার কষ্ট হয় না? এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকলে কোনো মেয়ে মানুষ তা সহ্য করতে পারে না। আমার তো ভয় হচ্ছে বৌমা শেষকালে কোনো কাণ্ড না বাঁধিয়ে বসে। কি কাণ্ড বাঁধাবে? আরে মেয়েদের মনের হিসেব তোমরা পুরুষ মানুষরা কি করে বুঝবে? আমি ভাবছি শেষকালে আবার আত্মঘাতী না হয়, শেষকালে গলায় দড়ি টড়ি দিয়ে একটা কেলেঙ্কারি না করে বসে। এতক্ষণে যেন চৌধুরী মশাইয়ের হুঁশ হলো। বললেন, কেন? খুব কাঁদছিল নাকি বৌমা? কিছু বলেছে তোমায়? তা বলবে না? এই সবে দুদিন আগে একটা শোক পেয়েছে, তারপর তোমার ছেলের এই কাণ্ড। এরপর যদি কিছু বলে তো আমি তার মুখ বন্ধ করতে পারবো? তা বলো না, কি বলছিল বৌমা, বলো। বলবে আবার কি? দুঃখের জ্বালায় বলছিল যে আমরা তাকে দেখে শুনে পছন্দ করে নিয়ে এসেছি, তা সে তো আর নিজের থেকে আসেনি। তাহলে কেন তার উপর আমরা এত প্রতিশোধ নিচ্ছি? সে কি দোষ করেছে? তা তুমি কি বললে? তার জবাবে কি বললে? প্রীতি বললে, এই কথায় আমার কি জবাব থাকতে পারে বলো দেখিনি? আমিও তো একটা মেয়ে মানুষ নাকি? আমি নিজে মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের দুঃখ যদি না বুঝি, তা কি তুমি বুঝবে নাকি তোমার ছেলে বুঝবে? তারপর? প্রীতি বললে, তারপর আর কি? তারপর কেবলই কাঁদতে লাগলো হাউ হাউ করে। তা আমি আর কি করব? আমারও খুব কষ্ট হলো দেখে, আমি ওখানে কাঁদলুম। বেচারি সারা রাত ঠায় এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবলই কেঁদেছে আর রাত জেগে কাটিয়েছে। তাই একটুখানি গরম দুধ খাইয়ে দিয়ে এলুম। আর খোকা, খোকা কোথায় গেল সে? হঠাৎ কানে এলো বারবাড়ি থেকে যেন একটা কিসের আওয়াজ এলো, যেন কোনো এক গোলমালের আওয়াজ। কান খাড়া করলেন চৌধুরী মশাই। বললেন, ওটা কিসের গোলমাল? অনেকক্ষণ শব্দটা শুনলেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। তা প্রীতির তখন অত সব বাজে কথা শোনবার সময় নেই। এত বড় সংসারের সব লোকের সমস্ত দাবি তার মুখের দিকে হাঁ করে চেয়ে আছে। সারা রাত তার ঘুম হোক আর না হোক, তাতে তাদের কিছুই আসে যায় না। সকলেরই এক কথা, আমার দাবি মেটাতে হবে। কোথা থেকে টাকা আসছে, কে উপার্জন করছে, তা যাচাই করবার দায়িত্ব আমার নেই। আমি শুধু ঠিক সময়ে মাইনে পেলেই হলো, আর খেতে পেলেই হলো। আমরা শুধু নেব। তোমার দেবার শক্তি সামর্থ্য আছে কি না সেটা তোমার বিবেচ্য। অথচ পান থেকে চুন খসলেই আমি তোমাকে দায়ী করব। নইলে তুমি এই বাড়ির গিন্নি হয়েছিলে কেন? তা চৌধুরী মশাই সেইখানে দাঁড়ালেন না, তাড়াতাড়ি ভেতর বাড়ি পেরিয়ে সোজা গিয়ে বাড়িতে পড়লেন। আর ততক্ষণে আওয়াজটা স্পষ্ট করে কানে আসছে। আর তারপর মনে হলো এ যেন খোকার গলার আওয়াজ। বাড়ির মুখে একটা বড় ঘরে বাবাজির থাকবার ব্যবস্থা হয়েছিল। সেই ঘরের ভেতরে বসেই বাবাজির পুজো আশ্রা সেবা যা কিছু সব কিছু হতো। আর আওয়াজটা সেই ঘরের দিক থেকেই আসছে। আর সেইখানে যাবার পথেই দেখলেন চণ্ডীমণ্ডপ থেকে উঠোন নানা দিক থেকে কৌতূহলী লোকজন বাবাজির ঘরের দিকে আসছে। এই শশী, কি হচ্ছে রে ওখানে? শশী দাঁড়িয়ে পড়ল, বললে, কি জানি ছোটবাবু, আমি তো তাই জানতে যাচ্ছি।
দিনু ভেতর দিক থেকে দৌড়ে বাইরে আসছিল। তাকেও জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, ওখানে কি হচ্ছে? কিসের গোলমাল? আগে আপনাকে ডাকতে যাচ্ছিলুম, খোকাবাবু বাবাজিকে মেরেছে। খোকাবাবু? যেন বজ্রপাত হলো চৌধুরী মশাইয়ের মাথায়। বললেন, কেন? মেরেছে কেন? দিনু বললে, আগে আমি তা তো জানি নে, শব্দ শুনে দৌড়ে এসে কাণ্ডটা দেখলুম, দেখেই আপনাকে ডাকতে যাচ্ছিলুম। সমস্ত জিনিসটা এতক্ষণে যেন চৌধুরী মশাই আন্দাজ করতে পারলেন। তারপর বাবাজির ঘরের দিকেই যাচ্ছিলেন, কিন্তু যেতে গিয়েও থেমে গেলেন। পেছন ফিরে বললেন, হ্যাঁ রে, কর্তাবাবু কি করছে? আগে তিনি তো ভোরবেলাতেই ঘুম থেকে উঠেছেন, এখন পুজোয় বসেছেন। তাই এই গোলমাল তার কানে গেছে নাকি? তা জানি নে, আমি এখন গেলে জানতে পারবো। এখনো তো গোমস্তামশাই আসেননি। চৌধুরী মশাই বললেন, তাহলে তুই কর্তাবাবুর কাছে গিয়ে তাকে সামলে রাখ। যদি জিজ্ঞেস করেন নিচে কিসের গোলমাল, তাহলে যেন আবার কিছু বলে বসিস নে। বলবি যে বেহারি পালের বাড়িতে ঝগড়া হচ্ছে। এই বলে আর দাঁড়ালেন না। দৌড়তে দৌড়তে এক লাফে গিয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন। চৌধুরী মশাইকে দেখে রাস্তা করে দিলে সবাই। ঘরের ভেতরে তখন তুমুল কাণ্ড। চৌধুরী মশাই ঘরে ঢুকে দেখলেন সদানন্দ এক হাতে বাবাজির মোটা মোটা জটাগুলো পাকিয়ে ধরেছে, আর এক হাতে বাবাজির সিঁদুর মাখা ত্রিশূলটা ধরে তাঁর দিকে তাক করে আছে। বলছে, আর করবি তুই? আর এমন করবি কখনো? বাবাজিও নাচার হয়ে বলছেন, আমাকে ছাড়ুন বাবা, আমাকে ছাড়ুন। সদানন্দ শক্ত মুঠির তেজ। অত বড় দশাশয় বাবাজি যেন একেবারে ভয়ে কুঁকড়ে গেছে। চৌধুরী মশাই আর থাকতে পারলেন না। ঘরে ঢুকেই ত্রিশূলটা সদানন্দের হাত থেকে কেড়ে নিতে গেলেন, কিন্তু সদানন্দের গায়ে যেন অসুরের শক্তি, সেও আটকে ধরেছে সেটা। চৌধুরী মশাই বললেন, কি হচ্ছে কি খোকা? ছাড়ো, এটা ছাড়ো। আমি ছাড়বো না। আপনি কেন বাধা দিচ্ছেন? ছেড়ে দিন। চৌধুরী মশাই ছাড়বেন না, সদানন্দও ছাড়বে না। ছাড়ো, ছাড়ো। সদানন্দ গলা চড়িয়ে বলে উঠল, না, ছাড়বো না। আমি বুজরুকটাকে খুন করে ফেলব। এতক্ষণে চৌধুরী মশাইয়ের নজরে পড়ল একপাশে প্রকাশ মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। চৌধুরী মশাই তার দিকে চেয়ে তাকে ধমকে উঠলেন। বললেন, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? খোকার হাত থেকে ত্রিশূলটা কেড়ে নিতে পারছো না? প্রকাশ বললে, আগে জামাইবাবু, আমি তো তখন থেকে সদাকে তাই বলছি। বাবাজি কি দোষ করলেন? বাবাজির তো কোনো দোষই নেই, তাও কিছুতেই আমার কথা শুনছে না। আমি কি করব? চৌধুরী মশাই বললেন, তুমিই হচ্ছ যত নষ্টের গোড়া, তোমার জন্যই যত গণ্ডগোল হয়েছে। প্রকাশ মামা যেন আকাশ থেকে পড়ল। আমি? আমি যত নষ্টের গোড়া? সদা দোষ করলো আর দোষ পড়লো আমার ঘাড়ে। তা দেখছো তো ত্রিশূলটা নিয়ে খোকা মানুষ খুন করতে যাচ্ছে, আর তুমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। এতখানি বয়স হলো, তোমার এতটুকু আক্কেল হলো না? তারপর সদানন্দের দিকে চেয়ে বললেন, এখনো ছাড়ছে না। ছাড়ো, ছাড়ো বলছি। না, আমি ছাড়ব না। এই বলে পাথরের মতো কঠোর হয়ে সদানন্দ বাবাজির মাথার জটাগুলো আরও জোরে ধরে রইল। বাবাজি তখন মাথার যন্ত্রণায় ছটফট করছেন। বলছে, ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি তো আপনার ভালো করবার চেষ্টা করেছি, আমি আপনার মঙ্গল চাই। সদানন্দ চিৎকার করে বলে উঠল, দরকার নেই তোর মঙ্গল করে, তুই আগে এই বাড়ি থেকে বিদেয় হ। এর জবাব দিলেন চৌধুরী মশাই। বললেন, কেন বিদেয় হবেন কেন? বাবাজিকে বিদেয় করবার তুমি কে শুনি? বাবাজিকে আমি এই বাড়িতে ডেকে এনে তুলেছি, উনি তো নিজের থেকে আসেননি, আর এই বাড়ির মালিক আমি।
ওকে বিদেয় করতে হলে আমি বিদেয় করব, তুমি কে? সদানন্দ বললে, কিন্তু ও আমার ব্যাপারে কেন নাক গলাতে আসে? কেন, কি করেছেন উনি তোমার? উনি তো আমাদের সকলের মঙ্গল কামনা করছেন। না, আমি কি করি না করি তা দেখবার দরকার ওনার কি? আমি রাত্রিরে বাড়িতে শুয়েছিলাম কি না তা জানবার কিসের দরকার পড়েছে ওনার? তা গুরুজনেরা জিজ্ঞেস করে না? তা জিজ্ঞেস করছেন তো ভালো কাজই করেছেন। সদানন্দ বললে, ও কি আমার গুরুজন বলতে চান আপনি? একটা বুজরুক ঠক জোচ্চোর, ও আমার গুরুজন? আর ও যা বলবে আমি তাই মানব? কেন মানবে না কেন? তোমাকে মানতেই হবে ওনার কথা। উনি যখন আমার গুরুজন আর তুমিও যখন আমার ছেলে, তখন উনি তোমারও গুরুজন। ছাড়ো, ছাড়ো, ওর জটাটা ছেড়ে দাও, ত্রিশূলটা ছেড়ে দাও, আর ছেড়ে দিয়ে ওনাকে প্রণাম করো। সদানন্দ যেন চৌধুরী মশাইয়ের কথার প্রতিবাদেই বাবাজির জটাটা আরও জোরে টান দিলে। বললে, আমি ওকে আজ বাড়ি থেকে বিদেয় করব, তবে ছাড়ব। কি, এত বড় আস্পর্ধা তোমার? তুমি আমার মুখের উপর কথা বলো? হ্যাঁ, কথা বলবো, আলবাত কথা বলবো। খবরদার! চৌধুরীমশাই রাগে গড়গড় করতে লাগলেন। তার গলার আওয়াজে সমস্ত ঘরখানা যেন থরথর করে কেঁপে উঠল। প্রকাশ আর থাকতে পারলেন না। এতক্ষণ জামাইবাবুর সামনে সে বিশেষ একটা কথা বলেনি। এবার যখন দেখলে ব্যাপারটা অনেক দূর গড়িয়ে যাচ্ছে, তখন সদানন্দের দিকে এগিয়ে গেল আর বললে, আয় সদা, কি করছিস কি? তোর কি জ্ঞানগম্যি কিছুই নেই? কার সঙ্গে কেমন করে কথা বলতে হয় তাও জানিস না? তুমি থামো প্রকাশ মামা। পাগল নাকি তুই? চৌধুরীমশাই সামনে এগিয়ে গিয়ে প্রকাশকে বললেন, তুমি সরো, আমি দেখছি। এই বলে প্রকাশকে জোর করে পাশে ঠেলে দিলেন। প্রকাশ ঘরের মেঝের উপর গিয়ে ছিটকে পড়ল। কে একজন তাকে ধরে তুলতে এলো। প্রকাশও রেগে গেল। বললে, যা যা, সরে যা। কে তুই? আমাকে তুলতে হবে না, আমি নিজেই উঠতে পারবো, যা। কিন্তু উঠতে গিয়েও আবার পড়ে গেল। মাথায় খুবই লেগেছিল বোধহয়। মাথা দিয়ে তখন তার রক্ত পড়ছে। কিন্তু সেই দিকে তখন চৌধুরী মশাইয়ের কোনো খেয়াল নেই। তিনি তখন ঝাঁপিয়ে পড়েছেন সদানন্দের ওপর। সদানন্দের হাত থেকে বাবাজিকে ছাড়িয়ে নিয়ে ত্রিশূলটাও কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর সদানন্দকে দুই হাতে ধরে ফেলেছেন। বললেন, চলো চলো, ভেতরে চলো। আর সদানন্দ তখন চেঁচিয়ে উঠেছে, যাব না, আমি যাব না, কিছুতেই যাব না। চৌধুরী মশাই জোরে চিৎকার করে ডাকলেন, দিনু, দিনু। দিনু কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে সব দেখছিল এতক্ষণ। ছোটবাবুর ডাক শুনে দৌড়ে এলো। চৌধুরী মশাই বললেন, খোকাবাবুকে ধরত। খোকাবাবুকে ধরতে যেন সংকোচ হচ্ছিল তার। ধরতে গিয়েও যেন আড়ষ্ট হয়ে রইল। চৌধুরী মশাই ধমক দিলেন, বললেন, হাঁ করে কি দেখছিস কি? ধর, ধর একে, টেনে নিয়ে আয়। আমি আজ একে আটকে রেখে দেব ঘরের ভেতর। আমি একে জব্দ করব, বড্ড বার বেড়েছে। এই বলে আর কারোর ভরসা না করে নিজেই সদানন্দকে টানতে টানতে ভেতর বাড়ির দিকে নিয়ে চললেন। আশেপাশে যারা কাণ্ড দেখতে এসেছিল তারা তখন আড়ালে লুকিয়েছে। আড়ালে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। চৌধুরী মশাই তাদের দেখতে পেয়ে চেঁচিয়ে উঠলেন, বেরো, বেরো সব এখান থেকে, বেরিয়ে যা। আর সবাই হুড়মুড় করে যে যেদিকে পারলে পালিয়ে গেলে। সদানন্দ তখন ছটফট করছে ছাড়া পাবার জন্য, আর বলছে, আমি যাব না, যাব না, আমাকে ছেড়ে দিন। কিন্তু চৌধুরী মশাইয়ের গায়ে যেন তখন অসুরের শক্তি নেমে এসেছে। তিনি সদানন্দকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একেবারে ভেতর বাড়ির একটা ঘরে পুরে দিলেন। তারপর ডাকলেন, গৌরী, গৌরী,
গৌরী আসবার আগে প্রীতি দৌড়তে দৌড়তে এসে হাজির হলো। বললে, কি করছো? খোকাকে কেন ধরেছ? কি করেছে খোকা? সে তোমাকে পরে বলবো। গৌরী কোথায়? গৌরী পেছনেই দাঁড়িয়েছিল। তার দিকে চেয়ে বললেন, একটা তালা চাবি নিয়ে আয় তো। গৌরী তালা চাবি এনে দিতেই সদানন্দকে ঘরে পুরে দরজায় চাবি বন্ধ করে দিলেন চৌধুরী মশাই। বললেন, থাকুক পড়ে এখানে, যেমন ব্যবহার তেমন জব্দ। প্রীতি তখন উত্তেজিত হয়ে উঠেছে। বললে, কি করছো তুমি? বাড়িতে নতুন বউ রয়েছে আর তুমি কি করছোটা কি? চৌধুরী মশাই সেই কথায় কান না দিয়ে বললেন, ওসব তুমি বুঝবে না। ওদিকে উকিলবাবু চিঠি এসেছে, আমার মামলার তারিখ পড়েছে, আর এদিকে ছেলের এই বেয়ারাপনা কত সহ্য করব আমি? আমিও তো একটা মানুষ, আমারও তো একটা সহ্যের ক্ষমতা আছে। প্রীতি কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বাধা পড়ল। কৈলাস গোমস্তা দৌড়তে দৌড়তে এলো। ছোটবাবু। কি? চৌধুরী মশাই অবাক হয়ে গেছেন। এই সময় আবার কৈলাস কেন এলো? কৈলাস বললে, কর্তাবাবু কেমন করছেন? আপনাকে একবার ডাকছেন। কর্তাবাবু? কর্তাবাবু কি এই খবরটা পেয়েছেন নাকি? হ্যাঁ। এই খবরটা কে দিলে কর্তাবাবুকে? আমি যে দিনুকে বলে দিলুম যে কর্তাবাবুর কানে খবরটা যাতে না পৌঁছয়, তবু কে দিলে তার কানে? বেহারি পাল মশাই। চৌধুরী মশাই তেলে বেগুনে জ্বলে উঠলেন। তা বেহারি পালের আর আসার সময় নেই? ঠিক এই সময় কিনা তাকে আসতে হয়? চৌধুরী মশাই তখন চাবিটা নিজের ট্যাকে গুঁজে বললেন, চলো কৈলাস, চলো। সদানন্দের মনে আছে, বাড়িতে তখন সে ভীষণ বিশৃঙ্খলা। যেই বাড়িতে এতদিন সব কাজ নিয়ম করে চলেছে, যেই বাড়িতে সকাল থেকে সবাই নিয়ম মেনে চলেছে, সেই বাড়িতেই যেন হঠাৎ এক অরাজক অবস্থা নেমে এলো। একদিকে কর্তাবাবুর অসুখ, আর অন্যদিকে মামলা। বাড়ির ভেতরে তখন বেনিয়ম, অথচ সমস্ত কিছুর পেছনে সদানন্দ। তার সামান্য একটু অসহযোগিতার জন্যই এতদিনের সব আইনকানুন যেন একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গেল। এমনটাই হয়, সত্যিই এমনটা হয়। কারণ সবাই তো সংসারের নিয়মের সঙ্গেই নিজেকে মানিয়ে নেয়। সংসারের সঙ্গে আপোষ করে চলেই সবাই সুখ শান্তিতে বেঁচে থাকতে পারলে বর্তে যায়। কিন্তু এমন লোকও সংসারে জন্মায় যারা সংসারের নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে না চলে সংসারকে নিজের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করে, আর লোকে এদেরকেই বলে বেহিসেবি। অথচ এই বেহিসেবি লোকগুলোর জন্যই আমাদের এই পৃথিবীটা এগিয়ে চলে। তাদের অমানসিক কৃচ্ছ সাধনের মধ্য দিয়েই পরবর্তী যুগের মানুষ অনেক অনাচার আর অনেক অত্যাচারের হাত থেকে পরিত্রাণ পেয়ে বেঁচে যায়, বর্তে যায়। তার সদানন্দ বোধ হয় এমনই এক বেহিসেবি মানুষ, নইলে ব্যস্ত ছিল সে। তার পূর্বপুরুষের পাপের কৈফিয়ত তো কেউ তার কাছে চাইতে যায়নি। কেউই তো বলেনি যে তুমি প্রায়শ্চিত্ত করো। কেউই তাকে বলেনি যে তুমি তোমার পূর্বপুরুষের সব কলঙ্ক নিজের আত্মহত্যের প্রলেপে মুছে ফেলো। কেউই তাকে বলেনি যে তোমার জন্মদাতার সব অপরাধের উত্তরাধিকারী তুমি, আর তুমি তার প্রায়শ্চিত্ত করবার একমাত্র হকদার। বেহারি পাল প্রথমে বুঝতে পারেনি, কিন্তু খবরটা কানে পৌঁছল তার গিন্নির মারফত। পাশাপাশি বাড়ি। এই বাড়ির চিলেকোঠায় বেড়াল এসে বসলে ওই বাড়ির বেড়াল রাগে গো গো করে। সেই বেহারি পালের কানে গেল খবরটা। গিন্নি বললে, ছি 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 ছি, আমার বাপের জন্ম এমন কাণ্ড কখনো শুনিনি মা। তা বেহারি পালের কৌতূহলটা আরও বেড়ে গেল। জিজ্ঞেস করলে, তা খবরটা তুমি কার কাছে শুনলে? ওই যে বিষ্টুর মা। বিষ্টুর মার সঙ্গে আমার ঘাটে দেখা হলো। তা মাগি বদমাইশ হলে হবে কি, মানুষটার মনটা খুব ভালো। কীরকম? গিন্নি বললে,
তা ওই মাগি তো বললে ওদের নতুন বউয়ের সঙ্গে নাকি চৌধুরী মশাইয়ের ছেলে এক ঘরে এক বিছানায় শয় না। আমার তো শুনে বিশ্বাসই হলো না। বিষ্টুর মা বললে বউটা নাকি নষ্টা। সে কি? তাই এই খবর কদিন থেকেই বিহারীপালের কানে যাচ্ছিল। বিহারীপাল মশাই নিজের কাজকর্ম করে আর চৌধুরী বাড়ির থেকে কাঁসার ঘণ্টার আওয়াজ শোনে, কিন্তু কারণটা এতদিনেও বুঝতে পারত না। এবার যেন সেটা একটু স্পষ্ট হলো। বুঝতে পারল যে চৌধুরী মশাইয়ের বংশের মেরুদণ্ডে ঘুণ ধরেছে। এইবার বুড়ো জব্দ হবে, এইবার কর্তাবাবু মচকাবে। তাই গিন্নিকে ডেকে বিহারীপাল বললে, তুমি যেন আবার এসব কথা কাউকে বলে ফেলো না, বুঝলে? কেন? বললে দোষ কি? বিহারীপাল সাবধানী লোক, বললে, এখন বললে জিনিসটা আর বাড়বে না, এখন একটু বাড়তে দাও। বেড়ে বেড়ে ওর ডালাপালা গজা, তখন বলো। তা অবশ্যই বিহারীপাল বুঝতো যে মেয়ে মানুষদের ওই কথা বলাও যা আর না বলাও তাই। তবু যে কথাটা বলে রাখলো তারও তো একটা দাম আছে। কিন্তু তাতেও ঠিক নিশ্চিন্ত হওয়া গেল না। কখন কোন ফাঁকে মেয়ে মানুষের মুখ ফসকে কথাটা বাইরে ফাঁস হয়ে যায়, সে ভাবনাতেই তার রাতটা কাটল। বলতে গেলে রাত্রে ভালো করে ঘুমও হলো না বিহারীপালের। তাই ভোর ভোর ঘুম থেকে উঠেই সামনের বাগানের সামনে পায়চারি করছিল। তা দেখলে কৈলাস গোমস্তা যাচ্ছে। বললে, কি গো কৈলাস, কি খবর? কীরকম সর্ষে উঠল তোমাদের? কৈলাস বললে, এবার তো নাবি সর্ষে, তাই ভালো হলো না, ওই ৫ বস্তা হয়েছে, কোনো রকমের আর কি। তা কর্তাবাবু কেমন আছেন? কর্তাবাবু আর কেমন থাকবেন, সে একই রকম। বিহারীপাল পায়ে পায়ে কৈলাস গোমস্তার সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। বলল, তা চলো, অনেক দিন তোমাদের কর্তাবাবুকে দেখিনি, আজ একবার দেখে আসি, চলো। এইভাবেই কর্তাবাবুর কাছে বিহারীপালের আশা। পাশাপাশি বাড়ি, অথচ দেখাশোনা হয় না। প্রথমে কিছু শিষ্টাচার সম্মত কথা হলো, তারপরেই হঠাৎ কর্তাবাবু জিজ্ঞেস করে বসলেন, তা তোমার বাড়িতে অত শাঁখ কাসরের ঘণ্টা বাজে কেন হে বেহারি? তুমি কি দীক্ষা টিক্ষা নিয়েছো নাকি? দীক্ষা? হ্যাঁ, দীক্ষা না নিলে অত পূজা আশ্রার ঘটা কেন তোমার বাড়িতে? তা বিহারীপাল তো অবাক, বললে, আমার বাড়িতে শাঁখ কাসর ঘণ্টা? ও তো আমার বাড়িতে নয় কর্তাবাবু, ও তো আপনার বাড়িতে বাজে। আপনার বাড়িতেই তো এক সাধু বাবাজি এসেছেন, তিনি যাগযজ্ঞ করেন দিনরাত, বাড়ি থেকে দিগ্বন্ধন করে ভূত পেয়ে তাড়িয়ে দিচ্ছেন। তা আপনি কিছু জানেন না এসব? কর্তাবাবু কথাটা শুনে রেগে আগুন, বললেন, তার মানে? শাঁখ কাসর ঘণ্টা বাজলো তোমার বাড়িতে আর তুমি বলছো আমার বাড়িতে পুজো হচ্ছে? তুমি কি আজকাল জেগে ঘুমোচ্ছ নাকি হে বেহারি? সুদে টাকা খাটিয়ে কিছু টাকা হয়েছে বলে একেবারে মুখে যা আসে তাই বলতে আরম্ভ করেছো। তারপর কৈলাসের দিকে চাইলেন, বললেন, শুনলে কৈলাস, বেহারির কথাটা শুনলে? কৈলাসে তখন ত্রিশঙ্কু অবস্থা। কর্তাবাবুর কথা না করতে পারে, না প্রতিবাদ করতে পারে, আর না করতে পারে সমর্থন। বিহারীপাল ভেতরের কথা অত শত জানে না। সে বলে বসল, আগে সুদে আমি টাকা খাটাই বটে, কিন্তু সে কি আর আজ নতুন কর্তাবাবু? তার জন্য আমি খামোকা মিথ্যে কথা কেন বলতে যাব আপনার কাছে? আর শাঁখ কাঁসার ঘণ্টা বাজাটা কি আর অন্যায় কর্তাবাবু? কর্তাবাবু আরও উত্তেজিত হয়ে উঠলেন, বললেন, তা তার চেয়ে বলো না ওটা তোমার ভড়ং। ভড়ং বলতে তোমার অত লজ্জা কিসের? কি আশ্চর্য, আমি এলুম আপনার কাছে আপনি কেমন আছেন সেটা জানতে, আর আপনি আমাকেই গালমন্দ করছেন। আমি তোমাকে গালমন্দ করলুম?
বারে মজা! তোমার বাড়িতে শাক কাসর ঘন্টা বাজার কথা বললে গাল মন্দ করা হলো? তুমি তো আজকাল ভারী বেয়াক্কেলে হয়ে গেছো হে বেহারি। দুটো টাকা হলে মানুষকে এমন বেয়াক্কেলে হতে হয়? ছি 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 ছি। তা শেষের ছিটার ওপর একটু বেশি জোর দিয়ে কর্তাবাবু কথাটা শেষ করলেন, আর ভাবলেন এই চিৎকারেই বেহারিপাল নরম হয়ে আত্মসমর্পণ করবেন। কিন্তু না, কর্তাবাবু বেহারিপালকে ঠিকমতো চেনেননি। ভেবেছেন সেই আগেকার বেহারিপালই বোধহয় আছে, সেই সবে গোঁপ গজানো নিরীহ গোবেচারি মানুষ। কিন্তু তারপরে এতকাল ইচ্ছে মতিতে যে কত জল গড়িয়ে গেছে, চারিপাশে দুনিয়াটা যে কত বদলে গেছে, ঘরের ভেতর বসে বসে সেই খবর তিনি পাননি। ভেবেছেন সেই কালীগঞ্জের হর্ষনাথ চক্রবর্তীর আমল বুঝিয়ে এখনও চলছে। এখনও জমিদার যা বলবে সবাই বেদবাক্য বলে তাই মেনে নেবে। তিনি নিজে যখন নবাবগঞ্জের সবচেয়ে ধনী ব্যক্তি, তখন যেন আর কোনো ধনী ব্যক্তি এই দিগরে থাকতে পারবে না। থাকতে পারাটা যেন বেআইনি। নিজে পঙ্গু মানুষ, তাই ভেবে নিয়েছেন পৃথিবীটাও যেন তাঁরই মতো পঙ্গু হয়ে শুয়ে পড়ে রয়েছে। কথাটা চরমে উঠল তারপরেই। বেহারিপাল হঠাৎ বলে বসল, আগে নিজের বাড়ির দিকে নজর দিয়ে দেখুন কর্তাবাবু, পরের ব্যাপার পরই ভালো করে নজর দিতে পারবে। কি বললে তুমি? কি বললে? বেহারিপাল বললে, এখন তো সবে নাতির বিয়ে দিলেন, এখন নাত বউ বাড়িতে এসেছে, এখন সেই দিকেই নজর দিন, নইলে যে আবার আপনারই ক্ষতি। আমার কলা। এই বলেই বেহারিপাল তাড়াতাড়ি উঠে পড়ল। কিন্তু উঠে পড়বার আগেই যা হবার তা হয়ে গেল। কর্তাবাবুর মুখ দিয়ে কীরকম একটা গোঁ গোঁ শব্দ বেরোতে লাগলো, যেন কিছু একটা বলতে যাচ্ছিলেন, আর সেই কথাটা জিভের মধ্যেই আটকে গেল। রাগের মাথায় দুটো সচল হাত তুলে কি বলতে চাইলেন তা আর কেউ জানতে পারলে না। বেহারিপাল আর দাঁড়ালো না, সে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। কিন্তু মুশকিল হলো কৈলাস গোমস্তার। সে ভয় পেয়ে গেল এবং সেইখানে আর না দাঁড়িয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে একতলায় নেমে এলো। নিচে তখন চৌধুরী মশাই সদানন্দকে ঘরের ভেতর পুরে দরজায় তালা চাবি বন্ধ করে দিয়েছেন, আর বাড়িতে যত লোক আশপাশ থেকে উঁকি মেরে কাণ্ডটা লক্ষ্য করছে। সদানন্দের ঘরে দরজায় তালা বন্ধ করলে কি হবে? পাশেই একটা বিরাট জানালা। গড়াদের বাইরে থেকে দেখা যাচ্ছিল সদানন্দ এতটুকু প্রতিবাদ করছে না, বাধাও দিচ্ছে না। তালা চাবি বন্ধ হবার পর সে মাথা নিচু করে ঘরের ভেতর রাখা খাটটার পরে গিয়ে মাথা নিচু করে বসে রইল। সমস্ত ব্যাপারটা প্রীতির চোখের সামনেই ঘটল। সে বললে, ওগো, দরজাটা খুলে দাও, খুলে দিয়ে যাও, দরজাটা বন্ধ করে চলে যেও না। গৌরীও এতক্ষণ নির্বাক হয়ে সব কিছু দেখছিল। সেই নিজের হাতে ছোটবাবুকে তালা চাবিটা এনে দিয়েছে। এক মুহূর্তের মধ্যে যে কী কাণ্ড ঘটে গেল তা যেন কেউ তখনও কল্পনা করতে পারল না। কি যে অপরাধ সদানন্দের, আর কত বড় অপরাধের যে এত বড় শাস্তি, তাও কেউ অনুমান করতে পারল না। প্রীতি বাইরের জানালা দিয়ে জিজ্ঞেস করলে, হ্যাঁ রে খোকা, কি করেছিলি তুই? কর্তা এমন করে কেন রেগে গেলেন তোর ওপর? কি করেছিলি তুই? প্রকাশমামু এতক্ষণে কোনো কথা বলেনি, পেছনে দাঁড়িয়ে সব দেখছিল। এত যে বাক্যবাগীশ মানুষটা, সেও যেন ঘটনার আকস্মিকতায় খানিকক্ষণের জন্য একেবারে বিমূঢ় হয়ে গিয়েছিল। প্রীতি তার দিকে চেয়েও জিজ্ঞেস করলে, কি রে, কি হয়েছিল রে? তো জামাইবাবু এত কেন রেগে গেল? কি করেছিল খোকা? প্রকাশ বললে, বাবাজি ত্রিশূল কেড়ে নিয়েছিল, আর বাবাজির জটা ধরে টান দিয়ে গালাগালি দিচ্ছিল। গালাগালি দিচ্ছিল? খোকা গালাগালি দিচ্ছিল? এ হতেই পারে না। খোকা কখনো কাউকে গালাগালি দিতেই পারে না। ভেতরে সদানন্দ তখনও মুখ নিচু করে খাটের ওপর চুপ করে বসেছিল। প্রীতি তার দিকে চেয়ে জিজ্ঞেস করলে, কি রে খোকা, তুই বাবাজিকে গালাগালি দিয়েছিলি? কি করেছিল বাবাজি?
সদানন্দ যেমন বসেছিল তেমনি বসে রইল, এই কথার কোনো জবাব দিলে না। প্রীতি আবার জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, কথা জবাব দে। জানালার বাইরে দাঁড়িয়ে একজন প্রশ্ন করছে, আর ভেতরে যে শুনছে সে পাথর না গাছ তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। কথার জবাব দিবি নে? বলি, আমার কথা শুনতে পাচ্ছিস তো? তবুও সদানন্দের দিক থেকে কোনো উত্তর নেই। প্রীতি যেন নিজের মনেই বললে, এ আমার কি মুশকিল হলো বলতো প্রকাশ, এ আমি কাকে কি বলি? তোর জামাইবাবু তো খোকাকে ঘরের ভেতর রেখে দিয়ে চলে গেল, আবার ওদিকে কর্তাবাবুর কি যে হলো কে জানে। এখন আমি সংসার দেখব নাকি এই ছেলেকে সামলাবো? ছোট ছেলে না হয় তবু তাকে সামলাতে পারা যায়, কিন্তু এই বুড়োধারী ছেলেকে নিয়ে আমি কি করি? বাবাজি সন্ন্যাসী মানুষ, তিনি তো তোর কোনো ক্ষতি করেননি, তাকে কেন খামোকা তুই মারতে গেলি মাঝখান থেকে? তিনি কি করেছিলেন তোর? প্রকাশ বললে, দাঁড়াও দাঁড়াও, তুমি কিচ্ছু ভেবো না দিদি, তুমি এখান থেকে সরে যাও, তোমরা সবাই এখান থেকে সরে যাও, সবাই যাও, সরে যাও। গৌরী, বিষ্টুর মা, ঝি, শশী আরও সব ভেতর বাড়ির ঝিঝুড়ি যে যে আশেপাশ থেকে উকিঝুঁকি মারছিল সবাই ধমক খেয়ে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে গিয়েও পাছে কাছাকাছি থাকে, সেই জন্য প্রকাশ আবার বললে, ভাগো সবাই, ভাগো এখান থেকে। প্রীতি নিজের জ্বালায় জ্বলে পুড়ে আগের থেকেই রান্নাবাড়ির ভেতর চলে গিয়েছিল। তার তখন মাথা ঘুরছে একেবারে বনবন করে। একে তো রাত ঠাই জাগা, তার উপর এই উটকো ঝামেলা, কিন্তু খাবার সময় কেউ পেট খালি করে খাবে না, তখন পান থেকে চুন খসলে যত দোষ বাড়ির গিন্নির। বিষ্টুর মা, গৌরী তারাও প্রীতির সঙ্গে তখন চলে গেছে। প্রকাশ তবুও চারিদিকে খুঁটিয়ে দেখে নিলে, না, কেউ কোথাও নেই। প্রকাশ জানালার কাছে এগিয়ে গেল, বললে, আয় সদা, শোন, এদিকে আয়। কিন্তু কাকে আর কি কথা বলা? তা সদা প্রকাশ মামার কথা শুনলে তবে তো। প্রকাশ মামা আবার ডাকলে, আমার কথা শুনবি না? এতক্ষণে সদানন্দ মুখ তুললে, চেহারা দেখলে বোঝা যায় যেন রাগে ফুঁসছে। চা, আমার দিকে একবার চেয়ে দেখ। সদানন্দ বলে উঠল, কি বলবে বলো না? প্রকাশ মামা বললে, আয় আয়, একবার জানালার কাছে আয়, তোর কানে কানে একটা কথা বলবো। সদানন্দ বললে, যা বলবে তুমি ওখান থেকেই বলো। প্রকাশ মামা জানালার গড়াদের কাছে মুখ নিয়ে গেল, গলাটা একটু নামালে, তারপর বললে, দেখ, একটা কথা শোন, মন দিয়ে শুনবি। বাড়িতে এখন পরের বাড়ির মেয়ে রয়েছে, এই সময় তুই কেন এমন কেলেঙ্কারি করছিস বলতো? জামাইবাবুর কথা একটু শুনলে তোর কি কি এমন ক্ষতিটা হয়ে যায়? তোকে তো এমন কিছু শক্ত কাজ কেউ করতে বলছে না। এই বলে প্রকাশ মামা চুপ করলে, তারপর সদানন্দের তরফ থেকে কোনো জবাব না পেয়ে আবার বললে, কি রে, জবাব দিচ্ছিস না যে? সদানন্দ বলে উঠল, তুমি এখান থেকে যাও প্রকাশ মামা, আমাকে তুমি বিরক্ত করো না। প্রকাশ মামা বললে, আমি তোকে বিরক্ত করছি? কি বলছিস কি তুই? আমি তোর ভালোর জন্য বলছি, আর তুই কি না আমাকে বলছিস আমি তোকে বিরক্ত করছি। তারপর একটু থেমে বললে, তা যাগে, আমি জামাইবাবুকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি, তুই শুধু তার সামনে বলবি যে তুই আর অমন করবি না, যা করেছিস তার জন্য তুই মাপ চাইবি, চুকে যাবে ল্যাঠা। পারবি না? এটুকু বলতে পারবি না? সদানন্দ তবুও কোনো কথারই জবাব দিলে না, চুপ করেই রইল। কি রে, আবার চুপ করে রইলি? জানিস ওপরে এখন কি হচ্ছে? তোর দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, যায় যায় অবস্থা, বাড়িতে এরকম বিপদ চলছে, আর তোর কিনা এই রকম আক্কেল? তোর বাবা মা আমি সবাই কোন দিকটা সামলাই বল দেখিনি? তুই তো সারা রাত জেগে কাটিয়েছিস,
আর বৌমারও সেই অবস্থা। ওদিকে আবার বাবাজির সেবার ব্যবস্থা আছে। এই সময় কে কাকে দেখে বলতো? একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তুই শেয়ানা ছেলে হয়ে এসব কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না। এমন সময় দিনু ওপর থেকে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে আসছিল। তাকে দেখেই প্রকাশ মামা জিজ্ঞেস করলে, কিরে, কর্তাবাবুর কীরকম অবস্থা? দিনু হাঁপা ছিল, বলে, কর্তাবাবু অজ্ঞান হয়ে গেছে। কেন? অজ্ঞান হয়ে গেছে কেন? মারা যাবে নাকি? কিন্তু তার আগেই চৌধুরী মশাই নিজেই আবার সিঁড়ি দিয়ে নেমে এলেন। এসেই প্রকাশকে সামনে দেখে এগিয়ে এলেন, বললেন, প্রকাশ, ও দিনুকে দিয়ে হবে না, তোমাকে যেতে হবে। প্রকাশ বললে, কোথায়? ননি ডাক্তারকে ডাকতে। বাবার অবস্থাটা ভালো বলে মনে হচ্ছে না, চোখ উল্টে গেছে। তা হঠাৎ কেন এমন হলো? চৌধুরী মশাই বললেন, ওসব কথা পরে হবে, আগে তুমি যাও, ননি ডাক্তারকে একবার ডেকে নিয়ে এসো। আমি ঠিক ভালো বুঝছি না, বিহারি পালমশাইয়ের সঙ্গে কি না কি কথা কাটাকাটি হয়েছিল শুনলাম, এখন কি যে করি। প্রীতি চৌধুরী মশাইয়ের গলার শব্দ পেয়ে দৌড়ে এলো, বললে, কি হলো? ওপরে কি দেখে এলে? প্রকাশকে যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোই চৌধুরী মশাই গিন্নিকেও বললেন, কিন্তু প্রীতি সেই কথায় কান না দিয়ে বললে, তা তুমি যে খোকাকে ঘরে তালা চাবি দিয়ে গেলে, ও খাবে না? ও মুখ হাত পা ধোবে না? রাগ হলে কি তোমার এরকমই মাথা গরম হয়ে যায়? চৌধুরী মশাই আরও রেগে গেলেন এই কথায়, বললেন, মাথা গরম হবে না? তুমি আমার মাথার দোষ দেখলে, আর তোমার ছেলে যে কত বেয়াড়া তা একবারও দেখতে পেলে না। প্রীতি বললে, তা বুঝলাম না হয় আমার ছেলে বেয়াড়া, তাই বলে তাকে ঘরে তালা চাবি বন্ধ করে রেখে দেবে? তালা চাবি বন্ধ করলে ছেলে তোমার শোধরাবে? এ কি ছেলে মানুষ ছেলে যে মেরে ধরে ভুলিয়ে ভালিয়ে তাকে ভালো করে তুলবে? চৌধুরী মশাই বললেন, তা অত বুড়োধারী ছেলে ওর এতটুকু জ্ঞানগম্যি থাকবে না তাই বলে? ভেবেছে ওর যা খুশি ও তাই করবে। যে ছেলে নিজের বাপের মুখের ওপর কথা বলে তাকে ওই রকমই শাস্তি দিতে হয়। দরকার নেই ওরকম ছেলে। ও ছেলে আমার থাকলেই বা কি আর না থাকলেই বা কি? তুমি ওরকম ছেলেকে পেটে ধরেছিলে কেন? আহ! বলেই প্রীতি বিরক্তিতে একেবারে ফেটে পড়ল, বললে, তোমার মুখে কি কিছুই আড়ত থাকতে নেই? তুমি কি বলছো তা তুমি জানো? দাও দাও, আমাকে চাবিটা দাও, আমি দরজাটা খুলে দেব। চৌধুরী মশাই চাবিটা চেপে ধরলেন, বললেন, না, চাবি আমি কখনো দেব না। প্রীতি বললে, পাগলের মতো কাণ্ড করো না, দাও, চাবিটা দাও। কিন্তু তোমার ছেলে তাহলে বাবাজির কাছে এক্ষুনি গিয়ে ক্ষমা চাক। এক্ষুনি বাবাজির কাছে গিয়ে পায়ে হাত দিয়ে ক্ষমা চাক। প্রীতি আর কোনো কথা না বলে চৌধুরী মশাইয়ের কাছ থেকে এক টানে চাবিটা কেড়ে নিলে। তারপর দরজার তালাটা খুলতে যেতেই চৌধুরী মশাই গিন্নির হাতটা চেপে ধরলে, বললে, দাও, চাবি দাও, তালাটা তুমি খুলতে পারবে না, চাবি দাও আমাকে। বলেই চাবিটা গিন্নির হাত থেকে ধরে টানতে লাগলেন।